মেঘ, তুমি যা করছো একদম ঠিক করছো না। একটা মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না। You know what, Dad? I don't care. I really don't care. ফরহা শুধু আমার। ওকে পেতে হলে যদি আমাকে চরম নিম্ন শ্রেণীর প্রাণীও হতে হয় তাহলে আমি তা হব। বাট অ্যাট এনি কস্ট ফরহাকে আমার চাই, সেটা যেইভাবে হোক না কেন। মেঘ, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তবে একটা কথাই বলবো, তোমার একটা ছোট বোন আছে, একবার ভেবে দেখো তুমি। আর যা যা করছো মেয়েটার সাথে, ঠিক সেই একই কাজ যদি অন্য কেউ তোমার বোনের সাথে করে, তাহলে তুমি কি করবে? কথাটা বলে আরহান চৌধুরী মেঘের রুম ত্যাগ করলো। মেঘ আরহান খানের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিগারেট জ্বালিয়ে শূন্যে ধোঁয়া ছাড়তে লাগলো। সিগারেট শেষ করে ফোনটা বের করে কাউকে কল দিল মেঘ। হ্যালো, কাজটা কি কমপ্লিট? ইয়েস বস, বাট লোকটা বেশ ঝামেলা করছে। শুট হিম। হোয়াট? কি বলছেন বস? আই সেড শুট হিম। রেগে বলল মেঘ। ইয়েস বস। ফোন কানে রাখা অবস্থায় আসলাম লোকটিকে শ্যুট করে দেয়। গুলির আওয়াজ পেয়ে মেঘ ডিভানের শরীর এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে হাসতে লাগলো। আম্মু, সোহেল ভাইকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাচি তো সোহেল ভাইয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। কি বলছিস কি ফারহা? সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? পুলিশে খবর দিয়েছে তোর চাচা? হ্যাঁ আম্মু, পুলিশ খুঁজছে সোহেল ভাইয়াকে। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সোহেলের খোঁজ পাইয়ে দেয়। মিসেস মোহনা কিচেনে চলে গেল। এদিকে ফারহা বেশ গভীর চিন্তায় পড়ে গেল। কাল ওই ঘটনার পর থেকে সোহেল ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পেছনে কি তার হাত আছে, নাকি আমি বেশি ভাবছি? এরকম কিছুই হয়নি। গতকাল দুপুরে কিরে ফারু, আমি আসলাম তোর সাথে দেখা করতে, আর তুই রুমের দরজা দিয়ে বসে আছিস কেন রে? আমাকে কি তোর ভালো লাগে না, নাকি আমি দেখতে খুব খারাপ? কথাটা বলেই সোহেল ফারহার এক হাত শক্ত করে ধরে খুব বাজেভাবে ফারহার পিঠে হাত বোলাতে থাকে। ভাইয়া, এসব আপনি কি করছেন? কি ছাড়ুন আমাকে। আপনি আমার চাচার ছেলে, আমি আপনার ছোট বোন। আপনি এটা করতে পারেন না ভাইয়া। চুপ, একদম চুপ, একদম ভাই ভাই বলবি না। আমি তোর ভাই হতে আসিনি, তোর নাগর হতে এসেছি, তোর শরীরের সুবাস নিতে এসেছি। কথাটা বলে ফারহাকে জড়িয়ে ধরতে নিলে ফারহা ওর সর্বোচ্চ শরীরের শক্তি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ছি ছি ছি, সোহেল ভাইয়া, আপনি এমন কিছু করবেন এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি ছোট বোন হই, আর আপনি আমার সাথে। কি করেছি আমি তোর সাথে? হ্যাঁ বল, কি করেছি? তেড়ে গেল ফারহার দিকে। সোহেল ভাইয়া, আপনি আর এক পাও আমার থেকে এগোলে আমি চিৎকার করতে বাধ্য হব। ফারহার কথা শুনেই দাঁড়িয়ে গেল সোহেল। তোকে আমি দেখে নিব ফারহা, তোকে আমি ছাড়বো না কখনো। তোকে আমার করেই ছাড়বো, হোক না এক রাতের জন্য, তবুও। আগুন চোখে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল সোহেল। কি রে ফারহানা, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর কলেজে লেট হয়ে যাচ্ছে না? হ্যাঁ আম্মু, যাচ্ছি। কথা না বাড়িয়ে রুমে এসে রেডি হয়ে না খেয়েই বেরিয়ে গেল। এই যে মামা, উত্তরা যাবেন? হ্যাঁ আপা, যামু। ফারহা রিকশায় উঠতে যাবে তখনই কেউ একজন পেছন থেকে মুখ চেপে ধরে। আমি বসে আছি সোহেল ভাইয়ার লাশের সামনে। কেউ একজন সোহেল ভাইয়াকে এতটা হিংস্রভাবে খুন করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। আমার চোখ কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, সব কেমন অন্ধকার লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বস, ম্যাম আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। হোয়াট? মেঘ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ফারহার কাছে গিয়ে ফারহাকে কোলে তুলে নিয়ে আলাদা একটা রুমে এনে শুইয়ে দেয়। জান পাখি, চোখ খোলো, চোখ খোলো, দেখো আমি তোমার মেঘ, আমি তোমার মেঘ সামনে বসে। একবার চোখ খোলো প্লিজ জান পাখি, আই প্রমিস ইউ আর কখনো তোমাকে জ্বালাবো না, প্লিজ এখন তো চোখ মেলে তাকাও। কথাগুলো বলতে বলতে মেঘের চোখ ঝাপসা হয়ে আসে, পাগলের মতন আচরণ করতে থাকে। ফারহার হাত পা ম্যাসেজ করতে থাকে মেঘ। ততক্ষণ আসলাম ডক্টর নিয়ে হাজির হয়। ডক্টর প্লিজ সে সামথিং। দেখুন মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ প্রচণ্ড রকমের ভয় পেয়েছে। এখন সেটা কি দেখে তা আমি জানি না। আমি জানি ডক্টর, রক্ত। হ্যাঁ,
আমি ইনজেকশন পুশ করে দিয়েছি, ওনার স্বাভাবিক হতে কিছুটা টাইম লাগবে। তবে আপনাকে একটা কথা বলছি, আপনার ওয়াইফের রক্তে মারাত্মক ফোবিয়া আছে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তাহলে কেন তাকে এই ফোবিয়ায় পড়তে হচ্ছে? দেখুন, আমি আপনাকে চার্জ করছি না, তবে এটা ওনার জীবনের ব্যাপার, তাই বলছি। এনিওয়ে, আই হ্যাভ টু গো নাও। আসলাম ডক্টরকে নিয়ে চলে যেতেই মেঘ ফারহার হাত ধরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আমি সরি জান পাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। বাট ট্রাস্ট মি, ওই জানাটা তোমাকে এভাবে টাচ না করলে হয়তো তোমাকে এতটা কষ্ট পেতে হতো না। কথা বলতে বলতে মেঘ টের পায় ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। না দেখে মেঘ বলে উঠল। ড্যাড? মেঘ আর কিছু না বলে বেড থেকে উঠে আরহান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘ, ছাড়ো আমাকে। আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না। তুমি যা করেছো তা অন্যায়। আরহান চৌধুরীর কথা শোনা মাত্র মেঘ আরহান চৌধুরীকে ছেড়ে দিয়ে আবারও ফারহার হাত ধরে পাশে বসে পড়ে। মেঘ, এক্ষুনি ফারহা মামুনিকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আরমান চৌধুরীর কথা শুনে মেঘের চোখ থেকে যেন আগুন ঝরছে। হুট করেই ফারহাকে কোলে তুলে নিল মেঘ। কোথায় যাচ্ছ মেঘ? মেঘ আরমান চৌধুরীর কথা না শুনে ফারহাকে কোলে নিয়ে বেরিয়ে গেল। ফারহানার বাবা? ফারহানা তো এখনো কলেজ থেকে ফিরল না। এদিকে পুলিশ এসেছিল তদন্ত করতে, ফারহানাকে খুঁজছিল। কেন এখানে কেন তদন্ত করতে এসেছিল? আর ফারহাকে বা কেন খুঁজছিল? আমার বাড়িতে পুলিশ এসেছিল কার পারমিশনে? রেগে বলতে থাকলো আরিফুল রহমান। এত রেগে যাচ্ছ কেন তুমি? এই না ভেবে ফারহানা কেন এখনো আসছে না তার খোঁজ নেও। মিসেস মোহনার কথা শুনে ফারহার বাবা রাগটা কিছুটা দমন করে ফোন হাতে নিতেই আননোন নাম্বার থেকে একটা কল আসে। রিসিভ করে কানে ধরতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লেন মিসেস মোহনা ও আরিফুলের পিছু পিছু বার হয়ে গেলেন। বস, ওনারা আসছেন এখন। আপনারা এখানে না থাকাটাই ভালো। আপনি চলুন আমার সাথে। নো আসলাম, আমি আমার জান পাখিকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না। আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকবো, তুই বাইরে দাঁড়া। ওকে বস। মেঘের কথা মতো আসলাম হসপিটালের করিডোরে এক কোনায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ফারহার বাবা মা আসতেই মেঘকে মেসেজে সতর্ক করে দেয় আসলাম। এই যে বাবা, 505 নাম্বার কেবিনটা কোন দিকে বলতে পারবেন? জি আঙ্কেল, সামনেই 505 নম্বর কেবিনটা। একটু এগিয়ে গেলে দেখতে পাবেন। ধন্যবাদ বাবা। ফারহার বাবা মা কেবিনে ঢুকতেই মেঘ পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। ততক্ষণে ফারহা জ্ঞান ফিরে আসে। মা, তোর এই অবস্থা কেন? আর তোকে এখানে কে নিয়ে আসলো? আমি শিওর ফারহানার বাবা, এটা হয়তো ওই পাগলটারই কাজ। মিসেস মোহনার কথাটা শুনে এক ধমক দিলেন ফারহার বাবা। আহা, কি হচ্ছেটা কি? ফারহা মা, তুমি এখানে কেন এসব বলছো? থামো, আমাকে কথা বলতে দাও। মা, তোমাকে কিছু বলতে হবে না, তুমি সুস্থ হও তারপর বলবে। আমি বাবাকে কি করে বলবো যে আমার অতীত আমার সামনে এসে দাঁড়িয়েছে? কি করে বলবো সেই হিংস্র ভালোবাসা যাকে ফেলে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, সে আমার জীবনে তার আধিপত্য বিস্তার করে চলেছে। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে পানি জমতে শুরু করেছে। ফারহানার বাবা, ডাক্তারের সাথে কথা বলে দেখো ফারহানাকে কখন বাড়িতে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ফারহার বাবা কেবিন থেকে বেরোতেই ফারহার নজর পড়ে পর্দার উপর। খুব ভালো করে তাকাতেই ফারহা বুঝতে পারল কেউ একজন ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কেবিনের সব আলো নিভে যায়। ঘুটঘুটে অন্ধকারে ফারহা বেড থেকে উঠে বসে। তখনই আবারও সব আলো জ্বলে উঠল। এসব কি হচ্ছে? লোডশেডিং হচ্ছে, তাও এই এত বড় হসপিটালে। আলো আসতেই ফারহা আবারও পর্দার দিকে ভালো করে তাকিয়ে দেখল। না, এখানে তো কেউ নেই। তাহলে কি আমার মনের ভুল? মা, আমাকে এখানে কে নিয়ে আসলো? আর তোমাদের খবরই বা দিল কে? আমি তো জানি না রে মা। তোর বাবার ফোনে হঠাৎ একটা কল আসে, তারপর কিরকম পাগলের মতো ছুটতে থাকে। আমার সন্দেহ হতেই আমি পিছু নেই। তারপর তোর বাবা এই হসপিটালে ঢুকলো। ফারহার আর বুঝতে বাকি নেই কাজটা কে করেছে। সোহেল ভাইয়ের মৃত্যু বলে দিচ্ছে সে ফিরে এসেছে তার হিংস্র ভালোবাসা নিয়ে। কি ভাবছিস মা? কিছু না মা, তুমি বাবাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। তোর বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেল মাত্র। মা, কিছু বলবি ফারহা? মা, আমার মনে হয়।
বাকিটা বলার আগে কেবিনে ডক্টরকে সাথে নিয়ে ফারহার বাবা প্রবেশ করলো। ডক্টরকে দেখে ফারহা জিজ্ঞাসা করলো, ডক্টর, আমি আজ বাড়ি যেতে পারবো তো? অফ কোর্স ইয়াং লেডি, নাও ইউর অ্যাবসলিউটলি ফাইন। আমি ডিসচার্জ পেপার রেডি করে দিয়েছি, কিছুক্ষণ পর সব ফর্ম্যালিটি কমপ্লিট হলে যেতে পারবে। 1 ঘন্টা যাবৎ পুলিশের সামনে বসে আছি, পুলিশ অফিসার কিছু জিজ্ঞাসা করেও করছে না। আর না, আমি এখান থেকে উঠতে পারছি। হসপিটাল থেকে বাড়িতে এসে দেখি পুলিশ তার সাথে চাচা চাচি বসে আছে। আসার পর থেকে তাদের সামনে বসিয়ে রাখা হয়েছে আমাকে। অফিসার কিছু জিজ্ঞাসা করবে করেও করছে না। আমার ইচ্ছে করছে ওই পুলিশগুলোর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি, বাট আনফর্চুনেটলি তা আমি করতে পারছি না। ভীষণ বিরক্ত লাগছে। এবার অফিসারকে বলেই উঠলাম, স্যার, আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবেন? না মানে আমি খুব টায়ার্ড। ইয়েস মিসেস। থামিয়ে দিয়ে ফারহা বলল, এক্সকিউজ মি স্যার, আফটার নট এ মিসেস। সরি মিস ফারহা, আপনাকে হয়তো খুব বিরক্ত করছি, কিন্তু কি করার বলেন, এটা তো আমাদের কাজ। মানুষকে অযথা বিরক্ত করা আপনাদের কাজের ভিতরে পড়ে। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো ফারহা। নো মিস, আমি এটা বলছি না। আমি থামুন অফিসার, আপনি এখানে কেন এসেছেন? এসেছেন আমার ছেলের খুনিকে সেটা বার করতে, কিন্তু আপনি এখানে কি করছেন? চাচা, আপনার কি মনে হয় আমি সোহেল ভাইয়াকে খুন করেছি? আর এখানে খুনের কথা আসছে কোথা থেকে? কারণ আমার একমাত্র ছেলে খুন হয়েছে কাল তোদের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে আমার দোষটা কোথায় চাচি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আমার ছেলের খুনির শাস্তি চাই, সে যে হোক। ফারহার দিকে তাকিয়ে বলল, আমি খুব ভালো করে বুঝতে পারছি চাচি আমাকে মেন করেই কথাগুলো বলেছে। না, এভাবে আর না, কিছু একটা করতে হবে আমাকে। বস, এদের কি করব? 3টা ছেলেকে দেখিয়ে বলল আসলাম। ওদের দেখে বাঁকা হেসে মেঘ বলতে লাগলো, এগুলোর ব্যবস্থা তো আমি নিজের হাতে করবো আসলাম। আমার স্পেশাল জিনিসগুলো কোথায়? আসলাম একটা ট্রে করে কিছু হাতিয়ার নিয়ে আসে, ধারালো হাতিয়ার। ছেলেগুলো মেঘের পা জড়িয়ে ধরে বসে আছে। 3 ঘন্টা যাবৎ বারবার ক্ষমা চাচ্ছে, কিন্তু মেঘের কোনো প্রকার হেলতোল খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কথায় নিজের মতো করে প্রত্যেকটা হাতিয়ারে হাত বুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেঘ আসলামকে বলে ওঠে, আসলাম, এখান থেকে একটা ছেলেকে রুমে পাঠাবে, আমি যাচ্ছি। মেঘ পাশে হিমশীতল রুমে প্রবেশ করতেই আসলাম 3টে ছেলের ভিতর একটিকে ঘাড় ধরে ওই রুমে নিয়ে আসে। ছেলেটি রুমটা দেখে সাথে সাথে বেহুশ হয়ে পড়ল। এটা দেখে মেঘ মুচকি হেসে আসলামকে ইশারায় যেতে বলল। একজন সুস্থ মানুষ কখনো এই রুম দেখে স্বাভাবিক থাকতে পারবে না, যে রুমে অসংখ্য মানুষের কঙ্কাল, মৃত্যু, মানুষের মাথা, হাত, পা, নাড়ি ভুঁড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝেতে এত রক্ত শুকিয়ে আছে, কেউ মনে করবে ফ্লোরে কেউ লাল রং রেখেছে। মেঘ এতক্ষণ ওর ধারালো ছুরিটা হাতে নিয়ে ফ্লোরে পড়ে থাকা হাড়গুলোর ওপর আঘাত করছিল। তারপর ছেলেটির হাত ধরে টেনে নিয়ে রুমে এক কোণায় নিয়ে গেল। আসলাম, লাস্ট তিনটের ওপরে কেমিক্যাল ছড়িয়ে দিয়ে রুমটা লক করে দে। ওকে বস। আসলাম খুব সতর্কতার সাথে হাতে গ্লাভস পরে নিয়ে কেমিক্যাল নিয়ে হাত পা মাথা বিচ্ছিন্ন দেহের উপর ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রুম লক করে চলে আসে। মেঘ নিজের হাতে 3টে ছেলেকে খুন করে ফ্রেশ হয়ে নিয়ে ল্যাপটপ অন করে ফারহার বাড়িতে ঘটা সম্পূর্ণ ঘটনা একে একে দেখতে থাকে। আসলাম, জোরে চিৎকার করে মেঘ আসলামকে ডাকতে থাকে। আসলাম মেঘের এমন গর্জন শুনে ভয়ে দৌড়ে আসে। ইয়েস বস। আধ ঘন্টার ভিতরে লোকটাকে আমার সামনে দেখতে চাই। ল্যাপটপে পুলিশ অফিসারের ছবি দেখিয়ে, কাজ হয়ে যাবে বস। আসলাম চলে যেতেই মেঘ ফারহার ছবি নিয়ে হাজারো চুমু দিতে থাকে। আর মাত্র কিছুদিন যান পাখি, তারপর খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নেব। কেউ তখন তোমার আর আমার মাঝে কাটা হয়ে দাঁড়াবে না। যে দাঁড়াবে তাদেরকে আমি নিজ হাতে শেষ করব। কথা বলে মেঘ ওয়াইনের বোতলের চেপে খুলেও ওয়াইন খেতে লাগলো। চাচি, সোহেল ভাইয়ার লাশ পেয়েছেন? সোহেল ভাইয়ের লাশের কথা শুনে ডুকরে কেঁদে উঠল। চাচি আর চাচা বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তখনই পুলিশ অফিসার বলে উঠল, মিস ফারহা, সোহেলের লাশ এখনো আমার টিম খুঁজে পায়নি, খোঁজ চলছে। তাহলে আপনি এতটা শিওর কি করে হলেন যে সোহেল ভাই খুন হয়েছে? আমার কথা শেষ না হতে চাচা তেড়ে আমার দিকে আসতে চাইলে চাচি আটকে দেয়। কি করছো কি সোহেলের বাবা? উত্তেজিত হইও না, পুলিশ দেখছে তো।
চাচি ক্লিয়ার করে বলুন কি হয়েছে, নয়তো আমাকে রুমে যেতে দিন। আমি আগেও বলছি আমি খুব টায়ার্ড। ফারহার কথা শেষ হতেই পুলিশ অফিসার বলে উঠল, তো মিস, আপনার কি হয়েছিল আর কে বা আপনাকে হাসপাতালে নিয়ে গেল? অফিসারের কথা শুনে নিজেকে নর্মাল রাখতে ব্যস্ত হয়ে পড়লাম। কি বলবো ভেবে পাচ্ছি না। তখনই একটা বুদ্ধি মাথায় আসলো। দেখুন অফিসার, আমি কি করে হসপিটালে পৌঁছালাম তা তো আমি নিজেও জানি না। কে বা কারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এখন আমি কি রুমে যেতে পারি? এবার অফিসার একটু নড়ে চড়ে বসল। ওকে, আপনি যেতে পারেন, তবে আমি আপনাকে পরে আবারও ডাকতে পারি। নো প্রবলেম অফিসার। ফারহার কিছু না বলে রুমে চলে যায়। নো নো নো, আমার অতীতকে আমি আমার বর্তমানকে নষ্ট করতে দেব না। আমি যে পথ একবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার আমি আর সে পথ ফিরে পেতে চাই না। বাবাকে ছুঁয়ে কথা দিয়েছি, আমি চাইলেও ওই পথে আর ফিরে যেতে পারবো না। বাবার বিশ্বাস নষ্ট করতে পারবো না আমি। ওকে থামতে হবে, নয়তো আমরা বেঁচে থাকতে পারবো না। ফারহা ফোনটা বার করে কাউকে কল দিল। কলটা রিসিভ হতেই পায়রা বলে উঠল, আই নিড ইউ হেল্প আগুন। নেক্সট উইকে আমি ইউকে থেকে আসছি। ইউ ডোন্ট ওয়ারি বেবি। থ্যাংক ইউ আগুন। হেই বেবি, থ্যাঙ্কস দিচ্ছ কেন? তুমি আমার উড বি ওয়াইফ। তোমার প্রবলেম মানে আমার প্রবলেম। আমি খুব তাড়াতাড়ি আসছি বিটিতে, আর একটু অপেক্ষা করো। মিস ইউ আগুন। মিস ইউ টু বেবি। কলটা ডিসকানেক্ট করে বেডের উপর শুয়ে পাগলের মতন হাসতে লাগলো ফারহা। মা ফারহা, কি হয়েছে? দরজা আটকে রেখেছিস কেন? মিসেস মোহনার গলা পেয়ে ফারহা বেড থেকে উঠে বসে। মা এখন? ওহ গড, পেপারসগুলো এক্ষুনি গুছিয়ে ফেলতে হবে, নয়তো মা সবটা জেনে যাবে। দরজা খোলার আগে পেপারসগুলো গুছিয়ে কাবাটে রেখে দরজা খুলে দেয় ফারহা। কি হয়েছে মা, এভাবে দরজায় কেন নক করছো? কোনো প্রবলেম? তোর বাবা তোকে ডাকছে। কথাটা বলে মিসেস মোহনার রুম থেকে বেরিয়ে যেতেই এক মুহূর্তের জন্য ফারহা হয়তো ভেবেছিল বাবা হয়তো সবটা জেনে গেল, কিন্তু কী ভেবে ফারহা হুট করেই দৌড়ে মিস্টার আরিফুলের রুমে চলে গেল। স্যার, বিশ্বাস করুন, আমি ম্যাডামকে অপমান করিনি। আমি তো শুধু সোহেলের মৃত্যুর ইনকোয়ারি করতে গিয়েছিলাম। প্লিজ স্যার, আমাকে মাফ করুন, ছেড়ে দিন আমাকে। আমি আর কখনো ম্যাডামকে বিরক্ত করব না। ঠিক আছে, আজ আমি তোকে ছেড়ে দিচ্ছি, বাট নেক্সট টাইম। আঙুল দিয়ে শাসিয়ে রুম থেকে বের হয়ে গেল মেঘ। এদিকে পুলিশ অফিসার নতুন জীবন পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ল। তা দেখে আসলাম বলতে লাগলো, এত খুশি হবার কিছু নেই মিস্টার এজাজুল সাহেব। বিডির প্রথম ইয়াং রিচ বিজনেসম্যান মেঘ চৌধুরীর মন যখন তখন ঘুরে যেতে পারে, আর আপনি তো তার কলিজায় আঘাত করেছেন। এত সহজের বসের হাত থেকে ছাড় পাবেন বলে মনে হয় না। কথাটা বলে এক পৈশাচিক হাসি দিল আসলাম। অফিসার এতক্ষণ আসলামের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে লাগলো, কিন্তু লাস্ট কথাটা শুনে অফিসারের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আসলাম অফিসারের অবস্থা দেখে বেশ মজা নিতে নিতে বলে, জি, দ্বিতীয়বার যদি আপনি মেঘ চৌধুরী বা ফারহা ম্যামের সামনে আসেন তো তাহলে। বাকিটা বলতে না দিয়ে অফিসার বলে উঠল, না না, কখনো না। আমি আমার বউ বাচ্চার কসম দিয়ে বলছি, আমি এই জীবনে আর স্যার বা ম্যাডামের সামনে আসবো না। অফিসার ধূমকেতুর মতো ছুটে বেরিয়ে গেল জান নিয়ে, কিন্তু এদিকে আসলাম গাড়ি গভীর ধ্যানে পড়ে গেল। হঠাৎ করে ফোনের আওয়াজে আসলামের ধ্যান ভাঙে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আরহান চৌধুরীর কল। দেরি না করে কলটা রিসিভ করলো আসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জিকে ক্লাবে সন্ধ্যে ঠিক 8টায় আমার সাথে দেখা করবে, ওকে? ইয়েস স্যার। আসলামের কথা শেষ হতেই আরহান চৌধুরী কলটা ডিসকানেক্ট করে চায়ের কাপে চুমুক দেয়। ড্যাড, আমরা যা করছি ঠিক করছি তো? মেঘের হাত থেকে ফারহাকে বাঁচানোর এর থেকে ভালো উপায় আমার জানা নেই মিহু। মানলাম ড্যাড, ভাইকে এবার চিকিৎসা করতে হবে, নয়তো দিনকে দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। মিহু, তুমি খুব ভালো করেই ফারহাকে চিনো। ও যদি একবার নিজের আসল রূপে ফিরে আসে তাহলে আমাদের ধ্বংস নিশ্চিত। ইউ আর রাইট ড্যাড, তুমি যা ভালো মনে করো তাই করো। যদি আমার হেল্প প্রয়োজন হয় তাহলে বলো প্লিজ। ওকে মিহু, এখন তুমি তোমার মমকে নিয়ে নানুবাড়ি থেকে ঘুরে আসো। তোমার মম কাল থেকে তোমার নানুবাড়ি যাবে বলে জেদ করে আছে।
আজ তুমি তোমার মমকে সাথে করে নিয়ে যাও। ওকে ড্যাড। মিহু চলে যেতেই আরহান চৌধুরী ফাইল মুখের সামনে ধরে আছে দেখে মনে হচ্ছে খুব গভীর মনোযোগ দিয়ে ফাইল দেখছে, কিন্তু সেই গভীর মনোযোগ ভিতর আরহান চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ। এই চিন্তা মেঘের জন্য নয়, চিন্তা ফারহার জন্য। যেই মেয়ে নিজের স্বার্থের জন্য ভয়ঙ্কর রূপ নিতে দ্বিধাবোধ করে না, সে মায়ের কাছে ভালোবাসার মূল্য থাকে কি করে? বাবা আমাকে ডেকেছো? এখানে বসো। চেয়ার দেখিয়ে বলল ফারহার বাবা। মা, ফারহা কিছুক্ষণ আগে আগুন ফোন করেছিল আমাকে। ফারহার না জানার ভান ধরে জানতে চাইল, কি বললো আগুন? খুব তাড়াতাড়ি দেশে ফিরছে, আর ডিসাইড করেছি আগুন দেশে ফিরলে তোমার বিয়েটা আমি ফিক্স করে ফেলবো। বাবা এত জলদি কেন? আরো কিছুদিন পর না হয়? আমি তোমার ডিসিশন শুনতে চাইনি, আমি আমার ডিসিশন জানাতে তোমাকে এখানে ডেকেছি। একবার নিজের হাতে তুমি তোমার জীবন নষ্ট করেছো, আর না, এবার আমি যা বলবো তোমাকে এবার তাই করতে হবে। গট ইট? ফারহা মিস্টার আরিফুলের কথার কোনো উত্তর না দিয়ে হুট করে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এসে আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কেন মেয়ে, কেন করলে এটা আমার সাথে? তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তো চলেই গিয়েছিলে, তাহলে কেন আবার আমার জীবনে ফিরে আসতে চাইছো মেয়ে? কেন? চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ফারহা। মেয়েটার সাথে এতটা কঠোর না হলেও পারতে ফারহার বাবা। না ফারহার মা, আজ যদি কঠোরভাবে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো কখনোই কথাগুলো বলতে পারতাম না। চোখের সামনে নিজের মেয়ের জীবন নষ্ট হতে দেখতে কোনো মা বাবা দেখতে চাইবে না ফারহার মা। তুমি যা বলেছো ঠিক বলেছো ফারহার বাবা, কিন্তু ফারহার মনের অবস্থাটা তো তোমাকে বুঝতে হবে। আমাকে আর এক কাপ চা দাও ফারহার মা। কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে গেল মিস্টার আরিফুল। মিসেস মোহনা কিছুক্ষণ আরিফুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফেলে রাখা চায়ের কাপটা নিয়ে কিচেনে চলে গেল। আগুন আগুন আগুন, কে এই আগুন? যে আমার কলিজা হাত দেয়, আমি ওর বুক ছেড়ে দেখব কত বড় ওর কলিজা। যে কলিজা নিয়ে আমার জান পাখিকে বিয়ে করতে চায়, ওর কলিজা চাই আমার। জোরে চিৎকার কথাগুলো বলার সময় মেঘের চোখ মুখ লাল হয়ে আছে। রাগে কপালের রক্তটা ফুলে উঠল। ক্লাবের প্রত্যেকটা জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো মেঘ। আসলাম, আগুনকে আমার সামনে দেখতে চাই। জি জি বস। আল্লাহ গো, বসের মাথা ঠান্ডা করে দাও, নয়তো ওনার এই হিংস্র ভালোবাসার জন্য সব ধ্বংস করে দিবে। ওহ, আজ তো বসের সাথে মিটিং করার কথা। এখন 6টা বেজে 19 মিনিট, আমাকে এক্ষুনি বের হতে হবে। আসলামের ধ্যান ভাঙিয়ে মেঘ বলে উঠল, আসলাম, ফারহাকে তুলে নিয়ে এক্ষুনি। মেঘের কথা শুনে আসলাম ঘাবড়ে গিয়ে বলল, বস, আজ যদি ম্যামকে তুলে আনি তাহলে স্যার উনি সবটা জেনে যাবে। কাজ আমার এবং আপনার পিছনে স্যারের অনেক লোক আছে যারা আমাদের অলওয়েজ ফলো করে। আসলামের কথা শুনে মেঘ স্তব্ধ হয়ে গেল। কোনো কথা যেন মুখ থেকে বের হতে চাইছে না। মেঘ বিশ্বাস করতে পারছে না ওর বাবা ওকে এতটা অবিশ্বাস করতে পারে। মেঘ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল, আসলাম, তোকে যা বললাম তুই তাই কর, বাকিটা আমি সামনে নিচ্ছি। ওকে বস, কাজ হয়ে যাবে। আসলাম মেঘকে ক্লাবে রেখে জিকে ক্লাবে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হতেই মেঘের অন্য একজন গার্ড আসলামের পিছু নেয়। মেঘের নির্দেশে আসলাম কিছু দূর যেতেই সাইড মিররে চোখ পড়তে দেখে অন্য একটা গাড়ি অনেকক্ষণ ধরে ওকে ফলো করছে। আসলামের বুঝতে আর বাকি রইল না যে এরা মেঘের লোক আর মেঘ ওকে সন্দেহ করছে। আসলাম গাড়ি ইউটার্ন নিয়ে অন্য চিপা রাস্তা ধরে এদিকেই মেঘের জন্য গার্ড আসলামের গাড়ি খুঁজে না পেয়ে আবারও ক্লাবে ফিরে আসে। হোয়াট? প্রচণ্ড রেগে চেঁচিয়ে ওঠে মেঘ। সরি বস, ইটস মাই মিস্টেক, প্লিজ ফরগিভ মি। মাথা নিচু করে বলল গার্ড। গার্ডের কথা শুনে মেঘ খুব জোরে হেসে উঠল। তা দেখে অন্যান্য গার্ডরাও ভয় কাঁপছে। তারা মেঘকে খুব ভালো করেই চেনে। রেগে গেলে মেঘ কী করতে পারে। হঠাৎ করেই মেঘ হাসি বন্ধ করে গান গার্ডের দিকে তাক করে শ্যুট করে দিল। আচমকা এমন ঘটনার জন্য গার্ডরা থমকে গেল। মেঘ আগুন চোখে গার্ডদের দিকে তাকাতে গার্ডরা ডেড বডিটাকে সরিয়ে নেয়। এদিকে মেঘ ওয়াইন খেতে খেতে ভাবতে লাগলো আসলামের গতিবিধি। ফারহা, তুমি এখন কিছু বলবে? বলবো বলেই তো তোর কাছে এসেছি আমি। তা আমার জন্য তোর কি সময় হবে? দেখো মা, যা বলার আছে তা ক্লিয়ার করে বলো। আমি তোমার ঘুরিয়ে বলা কথা বুঝি না। খানিকটা বিরক্তি নিয়ে জানতে চাইল ফারহা। ফারহা, তুই আমাদের একমাত্র মেয়ে। খুব আদর ভালোবাসা দিয়ে তোকে বড় করেছি।
তোর যদি কোনো কষ্ট হয়, তুই কোনো কারণে অসুখে থাকিস, তাহলে কি আমরা ভালো থাকবো? এইসব কথা এখন উঠছে কেন মা? ফারহা, আমি যা প্রশ্ন করলাম তার উত্তর দে। হ্যাঁ মা, বলছি হ্যাঁ, তোমরা ভালো থাকবে না আমি ভালো না থাকলে। তবে মা, এইটাও ঠিক, আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি বাবাকে প্লিজ বুঝিয়ে বলো। ব্যাস, অনেক বলেছ তুমি, এবার থামো। ফারহা এবার খানিকটা ভড়কে গেল, কারণ মিসেস মোহনা নর্মালি কথা বলার সময় সব সময় তুই বলে, কিন্তু রেগে গেলে তুই বলে না, তুমি বলে। তাতেই বোঝা যায় পরিবেশ শান্ত আছে নাকি অশান্ত। মা, তুমি ঠিক কি বলার জন্য এসেছো, এটা ক্লিয়ার করে বলো। তোর বাবা যা চায় আমিও তাই চাই। ও বুঝলাম, তার মানে তুমিও চাও আমি আগুনকে বিয়ে করি, তাই তো? আমাদের চাওয়াটা কি খুব ভুল ফারহা, নাকি অনর্থ, কোনটা? উফ, এরা আমাকে পাগল না করে ছাড়বে না। এখন হ্যাঁ বলে দিই, আকাশ দেশে ফিরলে না হয় অন্য কোনো ব্যবস্থা করা যাবে। ওকে, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করবে আমি তাই করব। এবার হ্যাপি? ফারহার কথা শুনে মিসেস মোহনা হাঁপ ছেড়ে বাঁচল, কারণ মেয়েকে খুব ভালো করেই চেনে মিসেস মোহনা। আর যাই হোক, কোনো বাবা মা চাইবে না তাদের মেয়েকে কোনো সাইকো পাগলের হাতে তুলে দিতে। মা, আমি একটু তিন্নিদের বাড়ি থেকে আসছি, দেরি হলে তুমি আবার টেনশন করো না। কথা শেষ করে ফারহা পার্স নিয়ে বেরিয়ে পড়ে তিন্নিদের বাসার উদ্দেশ্যে, নয় কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য। আর তিন্নি হলো ফারহার ছোটবেলার বন্ধু। ফারহা বিপদে আপদে সবসময় এই তিন্নি উপস্থিত থেকে ফারহাকে সামলাতো, কিন্তু ফারহার জীবনে একটা ছোট ভুলের জন্য তিন্নি আজ অন্ধ হয়ে গেছে। তিন্নি কখনো ওর অন্ধ হওয়ার কারণ হিসেবে ফারহাকে দায়ী করেনি, তবে ফারহা নিজেকে সব কিছুর জন্য দায়ী ভাবে, যার জন্য ফারহা তিন্নিকে সুস্থ করার জন্য একের পর এক ডক্টরের সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তিন্নির চোখ ভালো করার উপায় বলতে পারছে না ডক্টরদের এক কথা, চোখের ভেতরের নার্ভগুলো এত মারাত্মকভাবে জখম হয়েছে যে ওগুলো ঠিক না হওয়া পর্যন্ত তিন্নির চোখের অপারেশন হওয়া সম্ভব নয়। হ্যালো আগুন, আমি ঠিক জায়গায় এসেছি, বাট তোমার লোকদের তো দেখতে পাচ্ছি না। বেবি, আমার লোকেরা অলরেডি তোমার কাছে পৌঁছে গেছে, তুমি ওদের সাথে গেলে সব ইনফরমেশন পেয়ে যাবে। ও থ্যাঙ্কস আগুন। ওয়েলকাম ডিয়ার, কোনো প্রবলেম হলে আমাকে কল করো। ফারহা আগুনের কল ডিসকানেক্ট করে সামনে তাকাতে দেখে কালো সুটবুট পরা 5-6 জন লোক, কিন্তু ভাবার বিষয় হলো এই রাতের বেলাও এই লোকগুলো কালো সানগ্লাস পরে আছে। আচ্ছা, এরা কি অন্ধ? একমাত্র অন্ধ লোকেরাই রাত দিন 24 ঘন্টা চোখে কালো চশমা পরে থাকে। আর আগুন শেষে কিনা অন্ধ লোকেদের সাথে দেখা করতে পাঠালো, যারা কিনা নিজেরাই চোখে দেখে না। ফারহার বেশ রাগ হতে থাকলো। লোকগুলোকে কি যে বলতে যাবে, ঠিক তখনই লোকদের ভিতর একজন মুখে কি একটা স্প্রে করলো। ফারহার সাথে সাথে বেহুশ হয়ে নিচে পড়ে গেল। লোকগুলো ফারহাকে খুব সাবধানে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। দেখুন স্যার, আপনি আমার বসের বাবা, আপনাকে আমি রেসপেক্ট করি, বাট এটা আমার দ্বারা করা সম্ভব নয়। অলরেডি বস আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। আমি চাই না বসের সাথে বিশ্বাসঘাতকতা করতে। প্লিজ ক্ষমা করুন, আমি আসি। আসলাম চেয়ার থেকে উঠে যাবে, ঠিক তখনই আসলাম টের পেল কেউ একজন আসলামের হাতটা ধরে আছে। আসলাম ঘুরে তাকিয়ে দেখে মিহু। ম্যাম, আপনি আমার হাত ধরে আছেন কেন? ছাড়ুন প্লিজ। মিহু আসলামের কথার কোনো তোয়াক্কা না করে এক টান দিয়ে চেয়ারে আবারও বসিয়ে দিয়ে ওয়েটারকে সফট ড্রিঙ্ক অর্ডার করে আসলামের দিকে তাকালো। তো মিস্টার আসলাম, কি যেন বলছিলেন রাতকে? আপনি বয়সের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না, রাইট? ইয়েস ম্যাম, আপনি যা শুনেছেন একদম ঠিক শুনতে পেয়েছেন। আমি বেঁচে থাকতে কখনো বসের সাথে গদ্দারি করতে পারবো না, আর তার থেকে বরং আমাকে নিজে মরে যাব। আপনাকে মরতে হবে না মিস্টার আসলাম, আপনার বস আপনাকে নিজের হাতে খুন করবে। মিহুর কথা শুনে আসলামের মাথায় যেন 36 অ্যাঙ্গেলে ঘুরতে লাগলো। কি বলছেন ম্যাম? এইখানে কখনো পসিবল না। আসলাম খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, তা দেখে মিহু তার সুযোগ নিল। পসিবল সেটা আপনি খুব ভালো করেই জানেন, কজ ভাই মানসিকভাবে সুস্থ নয়, আর না ভাইকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া হচ্ছে। ও আপনাকে বলে রাখি, আজ সন্ধ্যায় যখন আপনি গাড়ি দিয়ে বের হন, তখন কিছুক্ষণ পর ভাই আর তার লোকদের দিয়ে আপনার পিছু নেওয়ায় আপনি ব্যাপারটা বুঝতে পেরে ইউটার্ন নিয়ে অন্য রোডে ঢুকে পড়েন। তারপর কি হয়েছে জানেন আপনি?
আসলাম অবাক হয়ে মিহুর কথা শুনে কি বলবে ভেবে না পেয়ে মিহুর কথার প্রতি উত্তরে মাথা নাড়িয়ে জানার সম্মতি জানালো। মিহু ব্যাগ থেকে ট্যাব বের করে একটা ভিডিও অন করে আসলামের হাতে দিল। ভিডিওটা দেখে আসলামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ট্যাবটা মিহুর হাতে দিয়ে মিস্টার আরহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, স্যার আমি রাজি, আপনি যা বলবেন আমি তাই করব। এতে যদি বস সুস্থ হয়ে একজন সাধারণ মানুষের মতো জীবন লিড করতে পারে তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আরহান চৌধুরী তার মেয়ে মিহুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আসলামকে বলল, আসলাম, তোমাকে কি করতে হবে তা আজ থেকে মিহু তোমাকে বলে দিবে। মনে করো আমার জায়গায় মিহু প্রক্সি দিবে। অলরাইট? ইয়েস স্যার। তাহলে মিহু আসলামকে সবটা বুঝিয়ে দাও, ওকে কি করতে হবে। আমি যাচ্ছি, মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে। ইয়েস ড্যাড, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুমি বাড়িতে যাও। আরহান চৌধুরী চলে যেতেই মিহু আসলামকে বলে উঠল, তাহলে মিস্টার আসলাম শুরু করা যাক। বস, রুম রেডি। আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করে সাজানো হয়েছে। তবে তবে কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল মেঘ। তবে কি? বস ম্যামের এখনও জ্ঞান ফিরেনি। কথাটা শুনিয়ে মেঘ বাঁকা হেসে বলল, আমি তো এটাই চাই, আমার জান পাখিরা এখন জ্ঞান না ফিরে। জ্ঞান ফিরলে হয়তো তোরকে এখনো বেঁচে থাকতি না। কথাটা বলেই মেঘ হাসতে হাসতে চলে গেল, কিন্তু গার্ড এখনও ওখানেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কী বলে গেল তার মানে এখনও গার্ড বুঝতে পারল না। ফারহাকে যে রুমে রাখা হয়েছিল মেঘ সেই রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফারহা এখনও সেইভাবে অজ্ঞান হয়ে আছে। মেঘ ফারহার জ্ঞান ফেরানোর বিন্দুমাত্র চেষ্টা করলো না, বরং ফারহাকে নিজের বাহুদয়ের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফারহার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে ভাবতে থাকে 5 বছর আগে ঘটে যাওয়া অতীত, যেটা এক মুহূর্তে সব ধ্বংস করে দিল অনেকগুলো জীবন। 5 বছর আগে। তিনি চল না ফুচকা খেয়ে আসি। দেখ ওই ফুচকাগুলো কিভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লাইক সিরিয়াসলি ফারুক, ফুচকাগুলো তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখ বড় করে তাকিয়ে ফারহাকে জিজ্ঞাসা করলো তিন্নি, তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? হুম। না না, তা হতে যাবে কেন বল? তুই আর মিথ্যে কখন বলতে পারিস বল? চল ওই ফুচকাগুলোর একটা ব্যবস্থা করে আসি। কত বড় সাহস, আমার বেস্টুকে এভাবে ওরা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। আমি জানি তো ম্যাডামের এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই এত কাহিনী। উফ, এই না আমার বেস্টু। গালে কিসি দিয়ে, আরো তবে দেরি করবি না, জানিস তো একটু পর ক্লাস আছে, তা ওই খারুস স্যারের। ওকে চল এখন। ফারহা তিন্নি ফুচকা খাওয়ার জন্য তাড়াহুড়ো করে গাড়ি না দেখে রাস্তা পার করতে যায়। তখনই কেউ একজন খুব জোরে গাড়ির ব্রেক মারে, কিন্তু গাড়িটা ফারহার খুব কাছে এসে পড়ায় গাড়ির ধাক্কায় ফারহা দূরে ছিটকে পড়ে। তিন্নি কিছুটা ব্যথা পায়, তবে ফারহার মতো না। ফারহা পা কেটে যায় আর হাতের অনেকটা অংশ চামড়া ছিঁড়ে যায়। তিন্নি ফারহার কাছে দৌড়ে এসে ফারহাকে ধরে হসপিটালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পায়ে ব্যথার জন্য ফারহা দাঁড়াতে চেয়েও দাঁড়াতে পারল না। ঠিক তখনই তারের খাম্বার মতো ফারহাকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করে ফারহাকে প্রথমে চেঁচাতে চেয়েও চেঁচালো না। ও মাই গড, হু ইজ গাই? দেখলে মনে হবে ফরেনার। এই দেশের না দুধ সাদা গায়ের রং, চোখের মনি গাঢ় নীল চোখের পাপড়ি দেখলে যে কোনো মেয়ে হিংসে করবে, কারণ এত ঘন কালো বড় বড় চোখের পাপড়ি চোখ দুটো সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সিল্কি চুলগুলো বাতাসের সাথে দোল খেতে খেতে কপাল ছুঁয়ে যাচ্ছে বারবার। লোকটির চুল থেকে চোখ সরাতে লোকটির ঠোঁটের দিকে ফারহার চোখ আটকে যায়। টকটকে লাল ঠোঁট, ইচ্ছে করছে এক্ষুনি খেয়ে ফেলে, কিন্তু না, তা ফারহা করতে পারবে না। কি করা যায়? প্রথম দেখায় ফারহা ঠিক বড় সড়ক রাশ খেয়ে বসে। তিনি ফারহার অবস্থা বুঝে মুখে পানির ছিটা দিতেই ফারহার ধ্যান ভাঙে। হোয়াট দা, কি করছিস কি? তিনি মুখে পানি ছিটা দিচ্ছিস কেন? রেগে বলতে থাকলো ফারহা, কিন্তু ফারহার কথা শেষ হতেই পাশ থেকে লোকটি বলে উঠল, আমি বলছি মিস। ফারহা এবার বেশ অবাক হয় পাশে লোকটিকে দেখে। ইস, এতক্ষণ তো ওই লোকটিকেই তাকিয়ে দেখছিলাম, কি লজ্জা। দূর। তো মিস, আমাকে যদি আপনার দেখা শেষ হয় তো আপনাকে হসপিটালে নিয়ে যেতে পারি কি? ফারহা এবার লজ্জায় লাল হয়ে গেল, নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে। ছি ফারহা, ছি, তুই এতটা লুচু কবে থেকে হলি? এইভাবে একটা অজানা লোককে ড্যাব ড্যাব করে এতক্ষণ তাকিয়েছিলি?
লজ্জায় মাথা নিচু করে ফেলে ফারহা। তিন্নি বেশ অবাক হয় এটা ভেবে ফারহা লজ্জা পাচ্ছে যে যেই মেয়ে সবসময় অন্যকে লজ্জা দেয়, টিস করে, সেই মেয়ে আজ একটা ছেলের জন্য লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আবার মাথা নিচু করছে। ভাবা যায় এগুলো? এক্সকিউজ মিস্টার, উই আর রিয়েলি সরি। আমাদের ভুল। এভাবে না দেখে রাস্তা পার হওয়ায় আপনার গাড়ির সামনে এসে পড়লাম। আয় তিন্নি, তুই চুপ কর। আর এই যে নেংটি ধলা ইঁদুর, আপনি দেখে গাড়ি চালাতে পারেন না নাকি? হ্যাঁ, আর একটু হলে আমরা দুজন অক্কা পেয়ে যেতাম। হোয়াট হোয়াট ডিড ইউ সে? ধলা ইঁদুর? ইয়াক, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করো ইন্ডাস্ট্রিয়াল মেঘ চৌধুরীকে এসব বলার? প্রচণ্ড রেগে কথাগুলো বলতে লাগলো মেঘ। ও, তার মানে আপনি মেঘ চৌধুরী, বিজনেসম্যান মেঘ চৌধুরী? কথাটা বলে মনে হয় ফারহা নিজে বোকা বনে গেল, কারণ বিডিতে বিজনেস পজিশনে প্রথম র্যাঙ্কে আছে এমসি গ্রুপ অ্যান্ড কোম্পানি, যার সিইও মেঘ চৌধুরী। ফারহা বিজনেস সম্পর্কে না জানলেও মেঘ চৌধুরীকে সবাই চেনে, কারণ বিডিতে এই প্রথম যে মাত্র 23 বছর বয়সে এমন অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে। দেশে বিদেশে প্রত্যেকটা মেয়ের ক্রাশ মেঘ চৌধুরী। তবে আজ ফারহাও ক্রাশ খেয়েছে মেঘের ওপর। ও, আপনি সেই মেঘ চৌধুরী যার জন্য আমার ছোট বোনটা দিন রাত আপনার কথা বলে আমার মাথা খারাপ করে? মেঘ এতক্ষণ ফারহাকে পুরো স্ক্যান করছিল। এক মুহূর্তের জন্য মেঘের চোখ ফারহার ওপর থেকে সরেনি, বরং ফারহার ঠোঁটের নিচে কালো তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারহা মেঘের সামনে তুড়ি বাজাতে মেঘ যেন অন্য রাজ্য থেকে মাত্র নেমে আসলো, এমন অবস্থা। মেঘ ফারহার কথা কানে না নিয়ে গাড়ির ওপর থেকে ফারহাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে সোজা হসপিটালে নিয়ে যায় মেঘ। মিস্টার চৌধুরী, শি ইজ অ্যাবসলিউটলি ওকে। মেডিসিন দিয়ে দিচ্ছি। টাইমলি সবটা মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন। থ্যাঙ্কস ডক্টর। মেঘ ডক্টরের সাথে কথা বলে ফারহাকে দেখার জন্য কেবিনে ঢুকতেই দেখে কেবিন ফাঁকা, কেউ নেই। মেঘ রেগে নার্সের কাছে জানতে চায়, কেবিনে যে মেয়েটা ছিল তিনি কোথায়, আর কেবিন ফাঁকা কেন? মেঘের রাগ দেখে নার্স ভয় ভয় বলে উঠল, স্যার, আমি অনেকবার ম্যামকে বলেছিলাম রেস্ট করতে, কিন্তু উনি আমার কথা শুনলেন না। ওনার বন্ধুকে নিয়ে চলে গেলেন, আর এইটা আপনাকে দিতে বললেন। মেঘ চিরকুট হাতে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এসে সোজা নদীর পাড়ে চলে আসে। গাড়ি থেকে নেমে নদী সামনে দাঁড়িয়ে চিরকুটটা বের করে পড়তে লাগলো। সরি মিস্টার মেঘ চৌধুরী, এভাবে না বলে আসার জন্য। মেঘের কোনো যেন খুব রাগ লাগছে, কী জন্য তা মেঘ বুঝতে পারছে না। বারবার শুধু ফারহার মুখটা ওর সামনে ভেসে উঠছে। ড্যাম ইট, হ্যাঁ, মেয়েটার মুখ কেন বারবার আমার চোখের সামনে ভাসছে? মাত্র কিছুক্ষণের পরিচয় মেয়েটাকে নিয়ে এত কেন ভাবছি? মেয়েটার সম্পর্কে কিচ্ছু জানি না, তারপরও কেন বারবার মেয়েটার কথাই মনে পড়ছে? মেঘের মাথাটা হঠাৎ করে ঝিমঝিম করতে লাগলো। পকেট থেকে একটা ঔষধের পাতা বের করে গাড়ি থেকে পানির বোতল নিয়ে একটা ঔষধ খেয়ে নিল মেঘ। তারপর কিছুক্ষণ ওখানে বসে রইল মেঘ। ফারুক, কাজটা তো একদমই ঠিক করিসনি। ছেলেটা এত করলো তোর জন্য, আর তুই কিনা একটা চিরকুট রেখে আসলি, বলেও আসলি না। দেখ তিন্নি, তুই এখন বকবক করে মাথা খাস না আমার। তুই ভালো করে জানিস কেন আমি ওভাবে হসপিটাল থেকে চলে এলাম। জানি, আহাদের জন্য, তাই তো? আহাদ ওই হসপিটালের ডক্টর, এটা জানি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুই আহাদকে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছিস? দোস্ত, তুই জানিস ফারিয়া ওকে কতটা ভালোবাসে, কিন্তু ওই বদমাইশটা আমার পিছনে লেগে আছে। আমি চাইলে 2 মিনিটে আমি ওই আহাদকে সোজা করে দিতে পারি, কিন্তু আমার ওই গাম্বাট ছোট বোনটার জন্য পারছি না। মেয়েটা ওই আহাদ বলতে পাগল। তোর আঙ্কেল আন্টি বা কেন এটা অ্যালাউ করছে? জানি না কেন করছে, তবে একটা কথা জেনে রাখিস, ওই ছেলেটাকে না আমি বিয়ে করব, না ফারিহাকে করতে দেব। যেটা ভালো মনে করিস কর। মামা, সামনে রাখবেন, আমি এখানে নামবো। তিন্নি, আমি আজ পার্সটা বাড়িতে রেখে এসেছি, তুই রিক্সাওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে দে। ওকে, বাট এটার সুদ তুই দিবি সুস্থ হওয়ার পর। ওকে, ডান। আসি মামা, চলেন। লোকটার কি অ্যাটিটিউড, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, মেঘ চৌধুরী। বেশ হ্যান্ডসাম আছে, বলতেই হবে। আজ ব্ল্যাক হোয়াইট শার্ট পরে না পুরো হিরো হিরো লাগছিল। আর কি লম্বা বাবা, পুরো তারের খাম্বা। আমিও তো কম না, পুরো 5 ফিট 5। দেখতো মাশাল্লাহ। হে মা, আমি কেন এসব ভাবছি? দূর, একটা সামান্য অ্যাক্সিডেন্টের মাথা তারগুলো ছিঁড়ে গেল নাকি?
ফারহার ভাবনায় পানি ঢেলে দিয়ে রিকশাওয়ালা মামা বলতে লাগলো, আপা, আপনি ঠিক আছেন তো? আমার আবার কি হবে? আপনি এই সামনে তাকিয়ে রিক্সা চালান। আপা, আপনার বলা ঠিকানায় তো সেই কখন আইসা পড়ছি, আপনারে ডাকতাছি, কিন্তু আপনি যে কখন থেকে ভেবেই যাচ্ছেন। রিকশাওয়ালা মামার কথা শুনে ফারহা বেশ লজ্জা পেল। আস্তে আস্তে রিকশা থেকে নেমে বাড়ির দিকে চলে গেল ফারহা। জি বস, আপনার কথার মতো কলেজের সামনে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মেয়েটার ছবি প্রিন্ট করে নিয়ে এসেছি। আগামী 2 ঘন্টার মধ্যে সব ইনফরমেশন আপনাকে দিচ্ছি। ওকে, বাট একটা মেয়ের নয়, ওই 2টা মেয়ের উপর ইনফরমেশন চাই আমার। ওকে বস, হয়ে যাবে। ফারহা আর তিন্নির পুরো ইনফরমেশন এখন মেঘের হাতে। মেঘ ফারহার ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর ভাবছে। মেঘের ভাবনার ছেদ ঘটে মিহুর আগমনে। হোয়াটসঅ্যাপ ভাই? তুই হঠাৎ এখানে? কেন, আমি কি তোর অফিসে আসতে পারি না? হো বাই দ্য ওয়ে, এমনিটিকে? ফারহার ছবি দেখিয়ে বলল মিহু। মেয়েটির নাম ফারহা। ও মাই গড ভাই, তুই? বাকিটা বলতে না দিয়ে মেঘ বলে উঠল, মেহু, এত কিছু তোকে ভাবতে হবে না। তুই জাস্ট ড্যাডকে ম্যানেজ করে নিস। আমাকে তো তুই জানিস, ড্যাডের সাথে আমার কখনো কোনো কথার মিল হয় না, যার ফলস্বরূপ আর্গুমেন্ট শুরু হয়। আই নো, বাট আমারও টেনশন হচ্ছে কিন্তু। কোনো কিন্তু নয়, যা বলছি তাই কর এখনই। কিছু বলতে হবে না ড্যাডকে, যা বলার আমি বলবো। তবে কিছু যদি আজ করতে পারে তো তুই বিষয়টা ম্যানেজ করে নেবে। ওকে ডান, বাট তুই মেয়েটাকে কিছু বলেছিস? মেঘ মিহুকে কিছু বলতে যাবে, ঠিক তখনই মেঘের ফোনটা বেজে উঠল। মেঘ ফোনটা রিসিভ করে কানে ধরতেই রাগে কপালে সব রগ ফুলে ওঠে। রেগে ফোনটা ছুঁড়ে মারল। মেঘের রাগ সম্পর্কে অবগত, তাই কিছু না বলে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। মেঘ ফোনটা তুলে নিয়ে আবারও সেই নাম্বারে কল দিল। মেঘ রিসিভ করতেই মেঘ বলে উঠল, 30 মিনিটের মধ্যে কি আমার সামনে চাই মিলন? ওকে বস। ফারহাদ, তোকে বলেছি না বেড থেকে একদম নামবি না, রেস্ট করবি। মাদার বাংলা, তুমি তো জানো আমি এভাবে বসে থাকতে পারি না, বোর হই। তুমি ফারিহাকে রুমে পাঠাও, ওর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, সাথে কপি পাঠিয়ে দিচ্ছি তোদের জন্য। ওকে মাদার বাংলা। মিসেস মোহনা চলে যেতেই ফারহা বালিশের সাথে হেলান দিয়ে ফারিহার সাথে কথা ভাবতে থাকে। ফারহা আর ফারিহা দুজন যমজ বোন। কেউ হুট করে দেখে চিনতে পারবে না কে ফারহা আর কে ফারিহা। তবে দুই বোনের ভেতর ফারহা একটু বেশি ফর্সা আর ফারিহার গায়ের রং একটু চাপা। তবে ফারহার ঠোঁটের নিচে তেলটা থাকায় সবাই খুব সহজে চিনতে পারে ফারহাকে। তবে ফারিহা বড্ড সহজ সরল, যার সুযোগটা আহাত নিচ্ছে। আপু, আমাকে ডেকেছিস? আয় বস। ফারিহা ফারহার পাশে বসে পড়ল। বোন, তোকে আজ একটা কথা বলবো, রাখবে? রাখবো। কি বলতে চাস সেটা বল। বোন, তুই আহাতকে ভুলে যা। ফারহার মুখে কথাটা শোনা মাত্র ফারিহার চোখ ভরে আসলো। কাপা কাপা গলায় বলে উঠল, আপু, তুই এটা কি বলছিস? দেখ ফারিহা, আমি জানি তুই আমার কথাটা শুনে কষ্ট পেয়েছিস, কিন্তু আমি তোর সাময়িক কষ্টের কথা ভেবে চিরস্থায়ী কষ্ট পেতে দিতে পারি না। তুই ভালো করে জানিস আহাত কেমন ছেলে। ও তোর ফিলিংস নিয়ে খেলছে, সাথে আমার সাথে ফ্লার্টিং করার চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। তুই কি এমন ছেলেকে বিয়ে করতে চাস, যেই ছেলে নিজের বউ রেখে বউয়ের বড় বোনের সাথে সম্পর্কে জড়াতে চায়? ফারিহা কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ল। বারবার ফারহার বলা কথাগুলো কানে বাজতে থাকলো। ফারিহার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। ফারহা ইচ্ছে করেই ফারিহাকে কাঁদতে বারণ করলো না। আপু, তুই যা ভালো মনে করিস কর, আমার কোনো বাধা নেই। তবে একটা কথা, আহাতকে বলে দিস এই বাড়িতে যেন আর পা না রাখে, তাহলে কিন্তু আমি নিজ হাতে ওকে খুন করব। কথাটা বলে ফারিহা এক মুহূর্ত না বসে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে ফারহার মা রুমের দরজার আড়াল থেকে ফারিহার সব কথা শুনে তিনিও বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি আহানের মতন এমন ইন্টেলিজেন্ট ছেলে এতটা নোংরা টাইপ হবে। এটা জানলে হয়তো কখনোই বাড়ির দরজায় ওকে আসতেই দিত না। মিসেস মোহনা কফিটা ফারহাকে না দিয়ে সোজা ফারহার বাবার কাছে চলে গেলেন। আমি ঠিক করলাম তো তিন্নি? হ্যাঁ ফারু, তুই একদম ঠিক করেছিস। মন খারাপ করিস না, ফারিহা ঠিক বুঝবে। আচ্ছা শোন, তোর পায়ের অবস্থা কি এখন? উফ, ছাড় তো, আমার পায়ে তেমন কিছু হয়নি। ওষুধ খায়, ব্যথা টান নেই। কাল কলেজে যাচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে,
আমি সকালে তোকে নিতে চলে আসবো। এখন রাখছি। ফারহা কান থেকে ফোন নামাতে ফারহার ফোনে একটা ভিডিও আসলো। ফারহা ভিডিওটা চালু করতে ফারহার সারা শরীর বরফ হয়ে গেল। ভয়ে ফারহার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আহাত, হ্যাঁ, আহাতকে কেউ অর্ধ উলঙ্গ করে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা। আহাদের সমস্ত শরীরে কেটে যাওয়া অংশে শুকনো গুঁড়ো মরিচ আর লবণ ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার আহাত পাগলের মতন চিৎকার করছে। আহাদের অবস্থা দেখে কোনো স্বাভাবিক লোক সুস্থ অবস্থায় বসে থাকতে পারবে না। ফারহাও তাই ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। ফারহা কিছুতেই বুঝতে পারছে না কে আহাত, কে এভাবে আটকে রেখে মারাত্মক অত্যাচার করছে, আর কেনই বা ওকে এই ভিডিওটা পাঠানো হলো। ফারহার মনে হচ্ছে ওর পুরো মাথা হ্যাং হয়ে গেছে। ফোনটা তুলে নিয়ে এই নাম্বারের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে, আর ভাগ্যক্রমে লোকেশন ট্র্যাক হয়ে যায়। ফারহা কোনো রকম বেড থেকে উঠে সেই নাম্বারে ডায়াল করে। দুবার বেজে কলটা কেটে যায়। ফারহা আবার কল দিয়ে তৃতীয়বারে কলটা রিসিভ হলো। হ্যালো হ্যালো, কে বলছেন? আহাত কোথায়? কেন ওকে টর্চার করছেন? কি করেছে ও? কুল কুল বেবি, এত প্রশ্ন একসাথে করলে উত্তর কি করে দেব বলো? কে আপনি? তোমার ভালোবাসা। হোয়াট আর ইউ হ্যাভ গন ম্যাড? হোয়াট আর ইউ সেইং? হ্যাঁ জান পাখি, আমি পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসা আমি পাগল হয়ে গেছি মাত্র একদিনে। ফারহা একদিনে কথাটা শুনে চমকে উঠল। একদিনে মানে? আপনি কে বলুন তো? আর কেনই বা আহাতকে এভাবে টর্চার করছেন? আমার জান পাখির উপরে যে নজর দিবে, আমি তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারব। যেমন আহাতকে করছে। ওর সাহস কি করে হয় তোমার দিকে হাত বাড়ানোর? ওর ওই 2 হাত আমি কেটে ফেলবো। ওয়েট ওয়েট, তার ভিডিওটা তোমাকে পাঠিয়ে দেব, চিন্তা করো না। আপনি কি সাইকো? আপনি এটা কি ভালোবাসা বলছেন? এটা ভালোবাসা না, আপনি যে একটা সাইকো তার পরিচয় দিচ্ছেন। ভালোই ভালোই বলছি, আহাতকে ছেড়ে দিন, নয়তো কিন্তু আপনি বিপদে পড়বেন। ওহ রিয়েলি? তোমার মতো পুচকিমি আমাকে থ্রেট করছে? হাউ ফানি। এই, একদম আমাকে পুচকি বলবেন না। আপনি আহাতকে ছাড়বেন কিনা বলুন? ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তার পরিবর্তে আমার যে কিছু চাই। আপনার চাও পূরণ করার জন্য পুলিশ যথেষ্ট। কথাটা বলেই ফারহা কল ডিসকানেক্ট করে দিয়ে ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, কেমন দিলাম মিস্টার সাইকো? এতক্ষণ হয়তো পুলিশ সাইকোটাকে অ্যারেস্ট করেছে। ফারহা লোকেশনটা ট্র্যাক করতে পেরে তিন্নিকে মেসেজ করে জানিয়ে দিয়েছে পুলিশকে নিয়ে ওই লোকেশনে যাওয়ার জন্য। আর তিন্নি ওর কথা মতোই কাজ করলো। পুলিশ নিয়ে সোজা সেখানে চলে গেল। কিন্তু তিন্নি সেই সাইকোকে দেখে পুরো ফ্রিজড হয়ে গেল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তিন্নি ভাবতে পারেনি এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তি এমন কাজ করতে পারে। তিন্নি পুলিশ অফিসারকে আড়ালে ডেকে নিয়ে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে বলে। পুলিশ টাকাটা নিয়ে চলে যেতেই তিন্নি লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। ফারহা গত 1 ঘন্টা ধরে তিন্নিকে লাগাতার কল করে যাচ্ছে, কিন্তু তিন্নি কল রিসিভ করা তো দূরে থাক, দেখেছে কিনা তাও বলতে পারে না। ফারহা টেনশনে হার্ট ফেল করার মতন অবস্থা। আহাদের যদি কিছু হয়ে যায় তাহলে ফারিহাকে কি বলবে, ও এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কে এলো? কেন আমার পিছনে পড়ে আছে? ফারহা পুরো কনফিউজ, তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তো মিস্টার চৌধুরী, ডিলটা করতে আপনি রাজি তো? তিন্নির কথা শুনে মেঘ বাঁকা হেসে তিন্নির সাথে হাত মেলায়। শিওর মিস তিন্নি, তবে একটা কথা, ভুলেও আমাকে চিট করার কথাই স্বপ্নে এলো না। তাহলে ওই আহাতকে দেখছে তো? আহাদের দিকে ইশারা করে। তিন্নি ভয়ে এক ঢোক গেলে মেঘের দিকে তাকিয়ে জোরপূর্বক মুখে হাসি এনে বলল, আমি আপনাকে কখনো চিট করব না মিস্টার চৌধুরী, কিন্তু তার বিনিময়ে আপনাকে কি করতে হবে এটা নিশ্চয়ই আপনি খুব ভালো করেই জানেন। তিন্নি এবার সাহস নিয়ে কথাগুলো বলতে লাগলো। অফকোর্স মিস তিন্নি, এই মেঘ চৌধুরী কখনো কথার বরখেলাপ করে না। তাহলে কাল দেখা হচ্ছে। জি আচ্ছা মিস্টার চৌধুরী, আপনাকে একটা প্রশ্ন করতে পারি যদি আপনার অনুমতি থাকে? তিন্নির কথা শুনে মেঘ কপাল কুঁচকে তিন্নির দিকে তাকিয়ে রইল। তিন্নি কিছু বলতে গিয়েও বলল না। ঠিক তখনই মিহু এসে মেঘের পাশে দাঁড়ালো। মিহুকে দেখে তিন্নির চোখ কপালে ওঠার উপক্রম। তিন্নি এভাবে তাকিয়ে কি দেখছো? আমি মানুষ, কোনো ভূত নই যে চোখ দিয়ে আমাকে গিলে খাবে। না মানে আপু আপনি? হ্যাঁ আমি আমার ভাইয়ের সাথে থাকবো, স্বাভাবিক নয় কি? মিহু, তুই তিন্নিকে আগে থেকে জানতে? ইয়া কজ তিন্নি তো আমাদের কলেজে পড়ে, আমার 1 ব্যাচ জুনিয়র। তা ভাইয়া, কাজ কমপ্লিট? মিহু,
এই নিয়ে তোর সাথে আমার পরে কথা হবে। তার আগে তিন্নিকে বাড়ি যেতে দে, আর এই জানোয়ারটাকে হসপিটালাইজড করে দে, নয়তো তোর ভাবি তিলকে তাল করবে। তিন্নি মেঘের কথা শুনে সব মাথার উপর থেকে যাচ্ছে। তার থেকে বড় কথা, একদিনের আলাপে কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে না যে তার জন্য অন্য একজনকে এভাবে মারাত্মকভাবে ক্ষতি করতেও দ্বিতীয়বার ভাবে না। নিশ্চয়ই মিস্টার মেঘ চৌধুরী ফারহাকে আগে থেকে চেনে, আর নয়তো এর পেছনে অন্য কোনো রহস্য আছে। তিনি ভাবতে ভাবতে হঠাৎ করে ফোনের দিকে তাকিয়ে দেখে ফারহার 120টা মিস কল। তিনি আর এক মুহূর্ত দেরি না করে ফারহাকে মেসেজ করে দেয় যে সব ঠিক আছে আর আহাতকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেসেজটা সেন্ড করে দিয়ে মেঘের দিকে তাকাতে দেখে সামনে মিহু বসে আছে। মেঘকে কোথাও দেখতে পেল না তিন্নি। কি খোঁজো তিনি? ভাইকে? না মানে মিস্টার চৌধুরী। বাকিটা বলতে না দিয়ে মিহু বলে উঠল, লিসেন তিনি, তুমি আম খাও। আম কোন গাছের তা তোমাকে না জানালেও চলবে। এখন এখানে বসে না থেকে বাড়িতে চলে যাও। মিহু কটকট করে কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে চলে গেল। এদিকে আহাতকে অ্যাম্বুলেন্সে হসপিটালে পাঠিয়ে দিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর ফারহার বাবা মা ছুটে আসে ফারহার রুমে। ফারহা অবাক হয়ে যায় এভাবে ওদের ছুটে আসতে দেখে। মা বাবা, তোমরা এভাবে ছুটে আসলে কেন? কি হয়েছে? ফারহা কিছুটা আন্দাজ করতে পারছে, কিন্তু তারপরও চুপ করে আছে খবরটা ওদের মুখ থেকে শোনার জন্য। ফারহা একটু আগে আহাতের বাবা ফোন করে জানালেন আহাত হসপিটালে ভর্তি। কে যেন আহাতকে হসপিটাল থেকে তুলে নিয়ে যায়। উফ, কি উল্টাপাল্টা বলছো বাবা? হসপিটাল থেকে তুলে নিয়ে গেছে আর এখন হসপিটালে ভর্তি, মানেটা কি? ফারহা বেড থেকে উঠতে যাবে তখনই ফারিহা দৌড়ে এসে ফারহাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ফারহা বেশ বিরক্ত হয়ে ফারিহাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। ফারহা, কি হচ্ছেটা কি ফারিহা? এভাবে মরা কান্না কাঁদছিস কেন? হ্যাঁ, আর কার জন্য কাঁদছিস? আহাতের জন্য? হোক কি তোর স্বামী, নাকি যে এভাবে মরা কান্না কাঁদছিস? ফারহার কথা শুনে ফারিহার কান্না মুহূর্তে উধাও হয়ে গেল। এখন লজ্জায় মাথা নিচু করে আছে। ফারহা ফারিহার অবস্থা বুঝতে পেরে মিসেস মোহনাকে বলল, মা, তুমি বাবাকে আর ফারিহাকে নিয়ে আহাতকে দেখে আসো, আমি বাড়িতে থাকছি। মেয়ের কথা শুনে ফারহার বাবা মা রুমে চলে যান রেডি হতে। আপু, আমি যাব? তুই কি কালা, কানে শুনতে পাস না? তোকেও তো বললাম হসপিটালে যেতে। যা ওখানে, সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে রেডি হয়ে নিন। ফারিহা আর ওর বাবা মা বেরিয়ে যায় আহাতকে দেখার জন্য, কিন্তু এদিকে ফারহার মন ছটফট করতে থাকে লোকটিকে তাকে জানার জন্য। ফারহা তিন্নিকে ফোন করে লোকটির বিষয় জানার জন্য, কারণ ওই মেসেজে লোকটির সম্পর্কে কোনো কথাই বলেনি তিন্নি। একবার রিং হতেই তিন্নি কলটা রিসিভ করে। হ্যালো তিন্নি। আমি তোকে এক্ষুনি কল করতে যাচ্ছিলাম। আচ্ছা শোন, আফসানা ম্যাম কল করেছিল কাল কলেজের প্রোগ্রামে যাওয়ার জন্য। হোয়াট? কাল প্রোগ্রাম? হ্যাঁ, কাল তবে তোকে আর আমাকে যেতে বলেছে, বিশেষ করে তোকে, কজ কাল ফ্রেশার্সদের ওয়েলকাম আমাদের জানাতে হবে। আর কাল বিশেষ একজন চিফ গেস্ট আসবে কলেজে, তাকে তোকে ওয়েলকাম জানাতে হবে। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেল? তিন্নি, আমার এই পায়ের অবস্থা, এটা নিয়ে আমি কি করে যাব কলেজে? শোন, কিচ্ছু হবে না, আমি সকালে আসছি, তুই আর আমি সেম সেম শাড়ি পরবো, বুঝলি? ওকে, বাট তিন্নি, তোকে ওই লোক... বাকিটা বলতে না দিয়ে তিন্নি বলে উঠল, দেখ ফারুক, এখন কোনো কথা নয়, যা কথা হওয়ার কাল হবে। তুই এখন রেস্ট কর, আমি সকালে আসবো, রাখছি। ফারহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা ডিসকানেক্ট করে দিল তিন্নি। ভাবতে থাকে তিন্নি, যাক বাবা, এখনকার মতো ফারুকে ম্যানেজ করা গেল, কিন্তু কাল কাল কি হবে? মা প্লিজ শাড়িটা পরিয়ে দাও না, আমি একা একা পারছি না। আপু, তুই আর আমি একই কলেজে পড়ি, কিন্তু সবাই আমার থেকে তোকে বেশি পছন্দ করে কেন? তুই সব কাজ পারিস তাই? দেখ ফারিহা, এমনিতে মাথা গরম হয়ে আছে, শাড়িটা ঠিকভাবে পরতে পারছি না বলে, আর তুই আছিস তোর ন্যাকামো নিয়ে। হ্যাঁ, এদের মধ্যে তিন্নি ফারহাদের বাড়িতে চলে আসে। তিন্নি ফারহাকে হেল্প করে শাড়ি পরতে। আজ তিন্নি ফারহা দুজনে কালো জামদানি শাড়ি পরে। ফারহা ওর লম্বা চুলগুলো খোপা করে বেলি ফুলের মালা খোপায় আটকে দিয়ে সাদা কালো স্টোনের বড় ঝুমকো পরে নেয়। হাতে রিনঝিন কালো কাঁচের চুড়ি দেখে চোখে গাঢ় কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সাথে হালকা মেকআপ।
সব মিলিয়ে ফারহা পরীর থেকেও বেশি সুন্দর লাগছে। ফারিয়া হুট করে আঙুলে কাজল লাগিয়ে ফারহার কানের লতিতে লাগিয়ে দিল আংশিক। এমন ঘটনায় ফারহা লজ্জা পেয়ে গেল। মাশাআল্লাহ আপু, তোকে না আজ হুড়পড়ির থেকে কোনো অংশেই কম লাগছে না। আজ আমি যদি ছেলে হতাম না, তাহলে তোকে এক্ষুনি প্রপোজ করতাম। ও, তোর বোনকেই বুঝি বেশি সুন্দর লাগছে, আমাকে একটুও সুন্দর লাগছে না। মন খারাপ করে বলল তিন্নি। কি যে বলো না, তিনি আপু তোমাদের দুইজনকেই খুব সুন্দর লাগছে, তবে আমার রীতিমতো ভয় করছে তোমাদের দেখে। মানে কেন ভয় করছে তোর? না মানে রাস্তা দিয়ে যাবি, আর যে তোদের দেখবে সেই হার্ট ফেল করবে, এটা দেখে ইস খারাপ হবে, বুঝতে পারছিস তোরা? কি কি? তিন্নি ফারহা একসাথে চিৎকার করে বলল। উফ আপু, থামবি তোরা? কানের তালা ফাটিয়ে দিল একদম। তোর কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি কলেজে যাবি? দেখ তোদের কিন্তু লেট হয়ে যাচ্ছে। ফারহা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি অনেক লেট হয়ে গেল। আর দেরি না করে তিন্নি ফারহিয়ার হাত ধরে বেরিয়ে পড়ে। রিক্সা পেয়ে দুজনে উঠে বসে রিক্সায়, কিন্তু ফারহা কিছু দূর যেতে ফিল করে কেউ যেন ওকে ফলো করছে। চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো সব কিছুই নর্মাল, কিন্তু আশেপাশের লোকগুলো যে বাঘের হাঁ করে ওদের দেখতে মনে হয় সামনে পেলে এক্ষুনি গেলে খাবে। ব্যাস ব্যাস, সামনে রাখুন, এখানে নামবো আমরা। ভাড়া মিটিয়ে দিয়ে কলেজে পা রাখতেই ফারহার কেমন যেন হার্টবিট বেড়ে যেতে থাকে। কিছুটা সামনে এগোতে দেখে, ও মাই গড, হি ইজ সো হ্যান্ডসাম। তিনি, আমি ঠিক দেখছি তো আমার সামনে আগুন দাঁড়িয়ে? ইয়া বেব, তোর বেস্টও তোর সামনে দাঁড়িয়ে আছে। চোখ মেরে দিয়ে বলল আগুন। ফারহা ওখানে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। আগুন ফারহার কাছে এসে জড়িয়ে ধরে। তিন্নি হাঁ করে আগুনকে দেখছে। অদ্ভুত সুন্দর লাগছে আগুনকে, জাপানিজদের মতো। চোখে নাকে ঠোঁটটা পুরোই স্ট্রবেরির মতো, স্পাইক করা চুল, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, পুরোই হিরো। ফারহাকে ছেড়ে দিয়ে চোখে সানগ্লাস পরে নেয় আগুন। ফারহা আগুনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, কেন আগুন? তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি, কিন্তু তার আগে আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে। ফারহা কিছু বলে ওঠার আগে তিন্নি বলে উঠল, সরি ভাইয়া, এখন তো ফারু আপনার সাথে যেতে পারবে না। ম্যাম আমাদের অনেক দায়িত্ব দিয়েছেন, তাই এখন আমাদের কলেজে থাকতে হবে। আগুন তিন্নির দিকে এক ঝলক তাকিয়ে ফারহাকে বলল, বেবি, আমার একটা মিটিং আছে রয়্যাল হোটেলে। তোমার প্রোগ্রাম শেষ হলে চলে এসো, আমি গাড়ি পাঠিয়ে দিব। নো 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 আগুন, গাড়ি পাঠানোর কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। ওকে ওকে, দেন আমি যাচ্ছি, বাই। আগুন চলে যেতেই হঠাৎ করে কেউ ফারহার মুখ চেপে ধরে। ফাঁকা অন্ধকার ক্লাসরুম নিয়ে যায়। রুম অন্ধকার থাকায় ফারহা ভালো করে কিছুই দেখতে পাচ্ছে না, উল্টো প্রচণ্ড ভয়ে হাত পা কাঁপছে। কে করলো এইসব? কে আমাকে জোর করে এই রুমে নিয়ে আসলো? না, আমাকে এক্ষুনি বের হতে হবে। ফারহা ক্লাসরুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই ফারহার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিয়ে চুমু দিতে থাকে। ফারহা ভয়ে চিৎকার করতে যাবে, তখনই গলা ছেড়ে ফারহার ঠোঁটের ওপর আক্রমণ করে বসল। ফারহা এক চুল পরিমাণ নড়তে পারছে না, আর না কে ওর সাথে এই জঘন্য কাজটা করছে তার মুখটা দেখতে পারছে। 5 মিনিট পর ফারহার ঠোঁটটা ছেড়ে দেয়। ফারহা আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে ক্লাসের দরজা খোলা। ক্লাসে কেউ নেই, শুধু ফারহা একা দাঁড়িয়ে। ফারহা রুম থেকে বের হতে যাবে, তখনই খেয়াল করে কোমরে পেটে প্রচুর জ্বলছে। ভালো করে তাকিয়ে দেখে পেটে কোমরের বেশ খানিকটা অংশে চামড়া ছিলে গেছে, পুরো খামচির দাগ। ফারহা কোনোভাবে শাড়ি দিয়ে পেট কোমর ঢেকে নিয়ে রুম থেকে বেরিয়ে তিন্নির কাছে এসে দাঁড়ায়। কি রে ফারু, আমার কাছে তো দাঁড়িয়েছিলি, হঠাৎ করে গায়েব হলে কি করে? কোথায় ছিলি এতক্ষণ? ম্যাম তোকে খুঁজতে এসেছিল। ফারহার মুখে দুশ্চিন্তার ছাপ দেখে তিন্নি আবারও প্রশ্ন করে, ফারু, তুই ঠিক আছিস তো? এতটা অন্যমনস্ক কেন? কি হয়েছে তোর? আর তোর শাড়িটা এলোমেলো কেন? তিন্নির কথা শুনে ফারহা ওর শাড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি ওর শাড়িটা এলোমেলো হয়ে আছে। ফারহা তিন্নির হাত ধরে স্টেজের পিছনে গিয়ে শাড়িটা ঠিক করে নেয়। তখনই আফসানা ম্যাম এসে ফারহাকে একগাদা বকা দিয়ে হাতে গোলাপ ফুলের বুকে দিয়ে মেন গেটের কাছে দাঁড়াতে বলে। ফারহা তিন্নি ফুলের বুকে নিয়ে গেটের দিকে এগিয়ে যেতে দেখে কলেজে প্রায় সব ছেলেগুলো ফারহার দিকে টাপ টাপ করে তাকিয়ে আছে, যেন পুরো কলেজে ওই একমাত্র মেয়ে, আর কোনো মেয়ে নেই। তিন্নি বারবার ফারহাকে খোঁচা মেরে চারিদিকে তাকাতে বলছে। ফারহা তিন্নির কথা গায়ে না মেখে সোজা গেটের কাছে দাঁড়ায়। ও গড, আর কতক্ষণ এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে?
যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে আগুনের সাথে আমাকে দেখা করতে হবে। কিন্তু এখন তো আমার হার্টবিট ঠিক আছে, তাহলে তখন কেন এত জোরে হার্টবিট করতেছিল? আগুনের জন্য নাকি অন্য কারোর জন্য? কিন্তু আজ যে আমার সাথে ওই জঘন্য নোংরাটা করেছে, তাকে তো আমি ছাড়বো না। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ ফুল স্পিডে একটা ব্ল্যাক কার ফারহার সামনে এসে থামে। আচমকা এমন ঘটনায় ফারহা ভয়ে 2 পা পেছনে গিয়ে চোখ বন্ধ করে ফেলে। ফারহা ফিল করে আবার ওর হাত হাজার স্পিডে বিট করতে থাকে। তখনই তিন্নি ফারহার হাত ধরে গাড়ির সামনে নিয়ে আসে। গাড়ি থেকে চিফ গেস্ট নামতে ফারহার চোখ বেরিয়ে আসার উপক্রম, কারণ ফারহার সামনে অন্য কেউ নয়, স্বয়ং মেঘ চৌধুরী দাঁড়িয়ে আছে। আর সেই হচ্ছে আজ কলেজের চিফ গেস্ট। ফারহা কাঁপা কাঁপা হাতে ফুলের বুকেটা মেঘের দিকে এগিয়ে দিতে মেঘ ফারহার হাত থেকে বুকে না নিয়ে তিন্নির হাত থেকে ফুলের বুকেটা নিয়ে নেয়। বিষয়টা ফারহার কাছে অপমানজনক লাগায় ফারহা ওখান থেকে চলে আসে। ফারহা কেন এত রাগ লাগছে সে নিজেও বুঝতে পারছে না। এর মধ্যে 4 গ্লাস পানি খাওয়া শেষ ফারহার। এর মধ্যে আফসানা ম্যাম মাইক্রোফোনে ফারহাকে গান গাওয়ার জন্য স্টেজে যেতে বলে। হোয়াট? আমার নাম কেন অ্যানাউন্সমেন্ট করা হলো? আর আমি কখন পার্টিসিপেট করার জন্য নাম দিলাম? ফারুক, তোর নাম আমি দিয়েছি। আমার এখন খুব ইচ্ছে করছে, কি জানিস তিন্নি, ঠাডায় তোর কানের উপর একটা থাপ্পড় দিতে। তিন্নি ফারহার কথা শুনে কাঁদো কাঁদো গলায় বলল, আই এম সরি ফারুক, আমি বুঝতে পারিনি তুই এতটা রেগে যাবি। তিন্নি, তোর কথাগুলো এখন বেসলেস, তাই দয়া করে এখন কোনো কথা বলিস না, যাতে আমার মাথা গরম হয়ে যায়। ফারহার কথা শুনে তিন্নি বলে উঠল, কেন রে, তোর এত রাগ ওঠার কারণ কি? মেঘ চৌধুরী তোর হাত থেকে ফুল না নিয়ে আমার হাত থেকে নিল এই জন্য? কথাটা বলে মিটিমিটি হাসতে লাগলো তিন্নি। তিন্নির কথা শুনে ফারহা নাক ফুলিয়ে স্টেজের দিকে এগিয়ে গেল। তবে গান গাওয়ার জন্য ম্যামকে সরি বলতে যেও আজ গান গাইতে পারবে না। তিন্নি, আমি বের হচ্ছি, বাকিটা তুই সামলে নিস। আর হ্যাঁ, ম্যামকে আমি খুব ভালো করে বুঝিয়ে বলেছি, তাই তোকে আর বকা খেতে হবে না, নিশ্চিত থাক। বাট তুই কোথায় যাচ্ছিস? আগুন ভাইয়ার কাছে? তোকে সবটা পরে বলবো, এখন আসি। ফারহা কলেজ থেকে বের হয়ে দেখে আগুন দাঁড়িয়ে আছে। গাড়ির সাথে হেলান দিয়ে ফারহাকে দেখে মিষ্টি হাসি দিয়ে ওর দিকে এগিয়ে আসে। এদিকে ফারহা আর আগুনকে দেখে একজন রেগে জ্বলে পুড়ে যাচ্ছে, রাগে দেয়াল ঘুষি মারতে থাকে। তখনই তিন্নি সেখানে হাজির হয়। আরে আরে মিস্টার চৌধুরী, এটা আপনি কি করছেন? আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে, থামুন। তিন্নির কথা শেষ হতে না হতে মেঘ আগুন চোখে তিন্নির দিকে তাকাতেই তিন্নি ভয় পেয়ে যায়। মিস্টার চৌধুরী, আপনি যদি এমন বিহেভিয়ার করেন তো আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আপনাকে আপনার জান পাখির কস্টলি ইনফরমেশন দিতে পারবো না। তিন্নির কথা শুনে মেঘ কিছুটা শান্ত হয়ে তিন্নিকে প্রশ্ন করে, ছেলেটিকে? তিন্নি হাসি মুখে জবাব দেয়, ছেলেটির নাম আগুন, অ্যাব্রয়েডে থাকে, সম্ভবত আজ অ্যাব্রয়েড থেকে ফিরছে। আগুন ফারহার ছোটবেলার বন্ধু। খুব ছোটবেলায় অ্যাব্রয়েড চলে যাওয়ার পর তেমন ফারহার সাথে যোগাযোগ হয়নি, তবে মাঝে মাঝে ভিডিও কলে কথা হতো। ব্যাস এইটুকুই জানতাম এদের বিষয়ে। মেঘ তিন্নির হাতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ফারহাকে খুঁজতে। হাউ ডেয়ার হি, এত বড় সাহস আমাকে টাকা দেখায়! এই ইনসাল্টিং আমি কখনো বলবো না মিস্টার মেঘ চৌধুরী, কখনো না। ভেব, এই জায়গাটা তোর মনে পড়ে? কেন মনে পড়বে না? ছোটবেলায় আমি যখন তোর উপর খুব রাগ অভিমান করে থাকতাম, তুই জোর করে আমাকে এখানে নিয়ে আসতে। যদি কখনো আঙ্কেল আন্টি বা বাবা মা যেতে নিষেধ করতো, তাহলে তুই চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলতি। কথাটা বলে ফারহা ফিক করে হেসে দিল। আগুন ফারহার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে শুরু করলো, ফারহা, একটা কথা জানিস, ছোটবেলা থেকে তোর প্রতি আমার বেশি পজেসিভটা আমার মম ড্যাড মেনে নিতে পারেনি। তারা ভেবেছিল এটা আমার তোর প্রতি অতিরিক্ত পাগলামি, আর এই পাগলামিটা শেষ করার জন্য আমাকে ইউকে পাঠিয়ে দেওয়া হলো। আমি সবটা জানি আগুন। নো ফারহা, তুই সবটা জানিস না। তুই উপরেরটুকু জানিস, ভিতরের আসল ঘটনা জানিস না। মানে কি বলতে চাইছিস তুই? মানে জানতে চাস তুই? তাহলে আগে এই ভিডিওটা দেখ। ভিডিওটা দেখে ফারহা পুরো স্তব্ধ হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে আছে। এখন বুঝতে পেরেছিস কেন? তোর প্রতি আমার পাগলামোটাই মেন কারণ ছিল না। আমাকে ইউকে পাঠানোর জন্য আমার উপর যাতে কোনো বাজে প্রভাব না পড়ে।
ফারহা এখনও চুপ করে আছে। আগুন ফারহার এই চুপ করাটা সহ্য করতে পারছে না, তাই আবারও বলে উঠল, বেবি, তোকে তো সেট হতে হবে না। আঙ্কেলের করা অপরাধের শাস্তিটা আমি তাকেই দেব। যে অন্যায়টা আমার বাবা মায়ের সাথে না করতো, তাহলে হয়তো আমাকে দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকতে হতো না। ফারহা এতক্ষণ পর মুখ খুলল। আগুন, আমি কখনো আশা করিনি বাবা তোমাদের সম্পত্তি হাতানোর জন্য এমন কিছু করবে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বাবা তার বিজনেস ডিলের পেপারসের সাথে তোমাদের পেপারস সাইন করিয়ে নিচ্ছে।